প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় হলো সংস্কৃতি সংরক্ষণে শিক্ষার ভূমিকা। আমরা জানি সংস্কৃতি এবং শিক্ষা একে অপরকে প্রভাবিত করে। সংস্কৃতির প্রসার এবং সংরক্ষণে শিক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমেই আসি সংস্কৃতির দুটো দিক। একটা যেটা আমরা দেখতে পারি বা ধরতে পারি সেটা হলো ট্যাঞ্জিবল, আর যেটা আমরা দেখতে বা ধরতে পারি না সেটা হলো ইনট্যাঞ্জিবল। ট্যাঞ্জিবল, ইনট্যাঞ্জিবল এই দু ধরনেরই সংস্কৃতি, মানে যেটা আমরা ধরতে পারি এবং যেটা আমরা ধরতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি, এই দুটি শিক্ষার মাধ্যমে প্রসার এবং প্রচার ঘটানো সম্ভব। প্রথমেই বলি যে সংস্কৃতির যে সংরক্ষণ, সংস্কৃতি একটি ধারাবাহিক পদ্ধতি যেটি মানব সভ্যতার শুরু থেকে আজ অবধি গতিশীল বা বহমান। তাহলে যদি আমরা এর ঐতিহাসিক গুরুত্ব দেখি তাহলে দেখব প্রথমেই আসছে ইতিহাস সংরক্ষণ। আমরা জানি ইতিহাস পাঠ্যক্রমের একটি বিষয়, কিন্তু শুধুমাত্র বিষয়ের ইতিহাসটাই শেষ কথা নয়। ইতিহাস আছে প্রতিটি বিষয়, পাঠ্যক্রমের প্রত্যেকটি শুরু থেকে শেষ অবধি প্রতিটি জিনিসেরই একটি ইতিহাস আছে। সুতরাং শিক্ষার মাধ্যমে কিন্তু আমরা এই ইতিহাসকে সংরক্ষণ করতে পারি, যেটা আমাদের জ্ঞান, মূল্যবোধ এগুলোকে জাগিয়ে তোলে। বা কোনো প্রাচীন প্রথা যেটা আজকে হয়তো সেইভাবে প্রচলিত নয় বা একেবারেই প্রচলিত নয়, সেটা কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যায় শিক্ষার মাধ্যমে। তাছাড়া ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্যকে আরো ধারক ও বাহক, এই ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে একে এগিয়ে নিয়ে যাবে। এখানে একটা জিনিস বুঝতে হবে, শিক্ষা শুধুমাত্র প্রথাগত শিক্ষা নয়, অপ্রথাগত শিক্ষাও কিন্তু সংস্কৃতির আদান প্রদান বা সংরক্ষণে সাহায্য করে। সেই হিসেবে আমরা দেখি ভাষার যে সংরক্ষণ, সেটা কিন্তু ভাষা আসলে সংস্কৃতির একটা দিক। আমরা কিভাবে কি ভাষায় কথা বলি সেটা কিন্তু আমাদের সংস্কৃতিকে নির্দেশিত করে। সুতরাং মাতৃভাষার মাধ্যমে যে শিক্ষাদান, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের স্বাধীন ভারতের যে শিক্ষা কমিশন, তারাও কিন্তু মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের বিষয়কে খুবই গুরুত্ব দিয়েছেন। আজকের দিনে আমরা দেখতে পাই যে বিদেশি ভাষার প্রতি খুবই টান নবপ্রজন্মের, সেটা খুব ভালো কথা, সেটা কোনো খারাপ নয়। কিন্তু ভুল যেখানে হয়, যখন আমরা নিজের ভাষাকে ভুলে গিয়ে অন্যের বা বিদেশি ভাষাকে নিজের বলে আত্মস্থ করার চেষ্টা করি। এতে করে কি হয়, আমাদের যে নিজস্ব পরিচিতি, আমাদের যে সংস্কৃতি, সেটা কিন্তু আস্তে আস্তে অবলুপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং শিক্ষার মাধ্যমে ভাষা সংরক্ষণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা আমাদের সাংস্কৃতিক অভিযোজনের মাধ্যম। অভিযোজন মানে কি? অভিযোজন কথাটির অর্থ হচ্ছে পরিবর্তিত পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে চলা। তাহলে আমরা কি জানি শিক্ষা কি? শিক্ষা আমাদের পরিবেশ পরিস্থিতিতে মানিয়ে চলার জন্য যে প্রয়োজনীয় আচরণগত আমাদের পরিবর্তন দরকার, সেটা ঘটাতে সাহায্য করে। এক্ষেত্রে কি হচ্ছে, শিক্ষা ব্যক্তিকে অভিযোজনের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করে। এই জ্ঞান ও দক্ষতার দ্বারা পরিবর্তিত সমাজ, পরিবর্তিত সময় এবং সংস্কৃতি, তার সাথে কিন্তু ব্যক্তি মানিয়ে চলতে সক্ষম হয়।
তাছাড়া কি হচ্ছে, ব্যক্তির মধ্যে নানাবিধ চিন্তন ক্ষমতা তার বিস্তার ঘটায় কিন্তু শিক্ষা। এই যে সাংস্কৃতিক বৈচিত্র্য, শিক্ষার যে সংস্কৃতির গত বা বলা হয় কালচারাল এইম, শিক্ষার যে কালচারাল এইম বা সাংস্কৃতিক যে লক্ষ্য, সেখানে কিন্তু বিভিন্ন সংস্কৃতিকে প্রতি শ্রদ্ধাশীল হওয়ার একটা চিন্তন ক্ষমতা আমরা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চারিত করতে পারি। শিক্ষার মাধ্যমে যে সমালোচনামূলক চিন্তন বা ক্ষমতা তৈরি হয় সমালোচনা করার, মানে কোনটা ঠিক বা নানান সংস্কৃতির যে দৃষ্টিভঙ্গি সেটাকে মানিয়ে চলা, তাকে বিচার বিশ্লেষণ করা এবং তার ফলে সিদ্ধান্ত গ্রহণ করা, সেটা কিন্তু শিক্ষার্থী খুবই সুন্দরভাবে করে তুলতে সমর্থ হয়। তাছাড়া আমাদের যে নানাবিধ বিশ্বজনীন সমস্যা, তার যে সমাধানের প্রচেষ্টা, সেটা আমরা তখনই করতে পারবো যখন আমাদের একটা বিশ্বজনীন সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে। শিক্ষার মাধ্যমে আমরা বিশ্বে, শুধুমাত্র আমাদের দেশের নয়, নানাবিধ সমস্যার আমরা সমাধান করতে পারি, যেগুলো আসলে কিন্তু মানব জাতির সমস্যা। কারণ এটা মনে রাখতে হবে, সংস্কৃতি কিন্তু মানব জাতিরই বৈশিষ্ট্য। অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে আমরা কিন্তু এরকম সাংস্কৃতিক বৈচিত্র্য দেখতে পাই না। সুতরাং বিশ্বের যে সমস্যা, যেমন জলবায়ু পরিবর্তন, দারিদ্র্যের মোকাবিলা, এই বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমাদের সেই অঞ্চলের সামাজিক এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা থাকতে হবে এবং সেগুলোকে নিয়েই আমাদেরকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। যেমন আমরা যদি দেখি, এই যে নগরায়ন ঘটছে, গাছ কেটে দিয়ে আমরা সভ্যতার বিস্তার করছি, জঙ্গল কেটে ফেলছি, তাতে করে যারা ট্রাইবাল কালচারের মানুষ বা যারা জনজাতির গোষ্ঠী, তাদের সংস্কৃতি কিন্তু বিপন্ন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু যখন আমরা নগরায়ন করব, নগরায়নের তো প্রয়োজন আছে, কিন্তু এতে করে আমাদের জলবায়ুর পরিবর্তন ঘটছে এবং কিছু সংস্কৃতি তারা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি সেই দৃষ্টিভঙ্গি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চারিত করতে পারি, তখন কিন্তু তারা সমস্যা সমাধানের বিকল্প প্রচেষ্টা খুঁজতে পারে বা বিকল্প পথ তারা খুঁজতে পারে। সুতরাং এই যে একটা প্রসারিত দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু আমরা এই সাংস্কৃতিক বৈচিত্র্য শিক্ষার মাধ্যমে যদি শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরতে পারি, তাহলেই কিন্তু সেটা তাদের মধ্যে এই সমস্যা সমাধানের বিকল্প প্রচেষ্টা করার ক্ষমতাও গড়ে উঠবে। সংস্কৃতি পাঠ্যক্রমের উন্নয়নে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ একটি বিদ্যালয়ে বা একটি শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার্থীরা আসে, তাদের যে শিক্ষার বা শেখার যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ। এবং সেটা কি হবে, লক্ষ্য এবং উদ্দেশ্য কি হবে, তা কিন্তু সংস্কৃতি দ্বারাই নির্ধারিত হয়। তাহলে প্রথমেই দেখা যাচ্ছে যে যখন একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা পাঠ্যক্রম তৈরি করবে, তার কি উদ্দেশ্য থাকবে, কি লক্ষ্য থাকবে, সেটা কিন্তু সংস্কৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এবং শুধু তাই নয়, কিভাবে, কি পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হবে এবং শিক্ষার্থীদের কিভাবে আরো উন্নত করা যাবে, তাদের কি কি উপকরণ ব্যবহারের মাধ্যমে শিক্ষাদান করা হবে, সেগুলোও কিন্তু সংস্কৃতি দ্বারা নিয়ন্ত্রিত। ফলস্বরূপ পাঠ্যক্রমে উন্নয়নের সাথে জড়িত এবং বিভিন্ন সাংস্কৃতিক যে দিকগুলো, সেগুলো কিন্তু বোঝা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রাসঙ্গিক। এক্ষেত্রে কি করতে হবে, পাঠ্যক্রম যেটা তৈরি করা হচ্ছে, সেটা যখন শিক্ষার্থীরা পড়বে, তাদের কি প্রতিক্রিয়া হবে, সেই প্রতিক্রিয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাছাড়া আমরা আরও কি বলতে পারি, যে সংস্কৃতির যে প্রভাব আমরা লক্ষ্য করি, যে অন্তর্নিহিত মূল্যবোধ। বিদ্যালয় শিক্ষার্থী যখন যাচ্ছে, সে তো শুধুমাত্র পড়াশুনো করতেই যাচ্ছে না, পড়াশুনো তো একটা প্রধান উদ্দেশ্য, কিন্তু এছাড়া
হিডেন কারিকুলাম বা সুপ্ত পাঠ্যক্রম বলেও একটা বস্তু কিন্তু থাকে, যেখানে কিন্তু আমরা মূল্যবোধ, আচরণ, বিশ্বাস, এই সমস্ত সামাজিক ভিত্তি, যেটা কিন্তু যার সাথে কিন্তু সংস্কৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেইগুলোকেও কিন্তু পাঠ্যক্রম বা বিদ্যালয়ের কার্যাবলী যখন তৈরি করা হয়, করার সময় এই দিকগুলোকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। তাছাড়া পাঠ্যক্রমের যে একটা সাংস্কৃতিক প্রেক্ষাপট, সেটা কিন্তু যথেষ্ট গভীর এবং বহুমুখী। কেন আমরা এটা বলছি? আমরা যদি এখানে কয়েকটি মূল ক্ষেত্র দেখি, সেখানেই আমরা বুঝতে পারবো প্রথমেই যেটা আসছে, যখন আমরা পাঠ্যক্রম বানাচ্ছি তখন আমরা প্রথমেই যেটা দেখি সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা। এই যে পাঠ্যক্রমটা তৈরি হয়েছে সেটা সাংস্কৃতিকভাবে কতটা প্রাসঙ্গিক বা কতটা গুরুত্বপূর্ণ। সেখানে আমরা কি দেখি? বিভিন্ন দৃষ্টিভঙ্গির অন্তর্ভুক্তিকরণ। কারণ আমরা তো আগেই জানি যে ভারতবর্ষ বিভিন্ন বৈচিত্র্য নিয়ে গঠিত একটি দেশ। তো সেখানে যেই শিক্ষার্থীদের জন্য পাঠ্যক্রম তৈরি হচ্ছে, তাদের সাংস্কৃতিক পটভূমির একটা প্রতিফলন কিন্তু পাঠ্যক্রমের মধ্যে খুবই জরুরি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে স্থানীয় ইতিহাস। আমরা যদি এখন পশ্চিমবঙ্গের জন্য কোনো পাঠ্যক্রম বানাই, সেখানে আমরা মুর্শিদাবাদকে যথেষ্ট গুরুত্ব দিতে পারি। কারণ মুর্শিদাবাদের যে ইতিহাস, নবাব সিরাজউদ্দৌলা, যিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষের ইতিহাসে পরবর্তীকালে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুতরাং আমরা এই স্থানীয় বা নানাবিধ বিভিন্ন স্থানের বিভিন্ন ইতিহাস আছে, সেই সমস্ত ইতিহাসকে যদি পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করি এবং স্থানীয় ভাষা সেটাকে যদি গুরুত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু পাঠ্যক্রম অনেক বেশি গ্রহণযোগ্য হয়। এছাড়া কি থাকে? বিভিন্ন রীতিনীতি, সমস্ত রীতিনীতিকে একত্রীভূত করা এবং শিক্ষার্থীরা যেগুলোর মাধ্যমে যেগুলো শিখছে, বাস্তবে যেগুলো শিখছে, তারই একটা প্রতিফলন কিন্তু আমাদের অন্তর্ভুক্তিমূলক পাঠ্যক্রমে থাকা খুবই প্রয়োজন। আর যখনই আমাদের পাঠ্যক্রম অন্তর্ভুক্তিমূলক হবে, তখনই আমাদের সাংস্কৃতিক পক্ষপাত, যেটা খুবই খারাপ দিক, সেটা কিন্তু এড়ানো সম্ভব। কারণ আমরা কি জানি যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা এই সংস্কৃতিকে প্রবাহিত করে দিয়ে যাব বা তাদের মধ্যে আমরা বাহিত করে দিয়ে যাব শিক্ষার মাধ্যমে। তো সেক্ষেত্রে এই পাঠ্যক্রমে যে পক্ষপাত বা সাংস্কৃতিক যে পক্ষপাত, সেটা পাঠ্যক্রম থেকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। কিভাবে? যখন পাঠ্যক্রম তৈরি করা হবে তখন কিন্তু যারা এটা প্রস্তুত করবেন, প্রস্তুতকারকদের এই ব্যাপারে খুবই সচেতন হতে হবে। কারণ তারা এটা মাথায় রাখবে যে প্রত্যেকটা জায়গায় কিছু নির্দিষ্ট প্রান্তিক গোষ্ঠী থাকেন, যারা যেমন বিভিন্ন সাঁওতাল বা কোল, ভিল, ওরাও, যারা আর কি উপজাতি, তাদের একটি নিজস্ব সংস্কৃতি আছে। তারা যেন কখনোই নিজেদেরকে বঞ্চিত বলে না মনে করেন এবং তারা সক্রিয়ভাবে পাঠ্যক্রমে তাদের যেন উপস্থিতি থাকে, এটা কিন্তু সুনিশ্চিত করা প্রয়োজন। এটা যদি সুনিশ্চিত হয়, তাহলে কিন্তু পক্ষপাতের বিরুদ্ধে একটা সক্রিয়তা পরিলক্ষিত হবে এবং সেটা কিন্তু খুব ন্যায়সঙ্গতভাবে একটা অন্তর্ভুক্তিমূলক পাঠ্যক্রম গড়ে তুলতে সহায়তা করবে। তাছাড়া আমাদের সমাজে সংস্কৃতি হচ্ছে সমাজকে বয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং সামাজিক যে চাহিদা এবং সমস্যা, সেইগুলোও কিন্তু পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন আছে। যেমন আমি ঘটনাচক্রে বলতে পারি যে জলবায়ুর পরিবর্তন, সামাজিক ন্যায় বিচার এবং ন্যায় বিচারের প্রতিক্রিয়া কিভাবে হতে পারে বা কিভাবে আমরা ন্যায় বিচার পেতে পারি, এই প্রাসঙ্গিকতায় শিক্ষার্থীদের আমাদের আরও অভিজ্ঞতা প্রদান করতে হবে,
যাতে তারা বিশ্ব সম্পর্কে তাদের চিন্তাভাবনাকে আরও বিস্তার করতে পারে। তাছাড়া যদি আমরা পাঠ্যক্রমের ক্ষেত্রে সংস্কৃতিকে গুরুত্ব দিই, তাহলে কিন্তু আমাদের সমাজের একটা যে সামাজিক দক্ষতা, সেটাও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে তৈরি হবে। কীরকম? শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু প্রায়শই শিক্ষার্থীদের কর্মশক্তি বা নাগরিক জীবনে প্রয়োজনীয় যে কর্মক্ষমতা, দক্ষতা, সেগুলোকে কিন্তু গড়ে তুলতে সাহায্য করে, যেটা পাঠ্যক্রমে সবসময় কিন্তু অগ্রাধিকার হওয়া উচিত। আমরা এর প্রসঙ্গে বলতে পারি, আধুনিক শিক্ষা কমিশনে 1996 সালে ডেলার কমিশন যেটা বলেছেন, সেখানে কিন্তু 4টি স্তম্ভের কথা বলা হয়েছে শিক্ষার, যেটা আজকের পাঠ্যক্রমে অবশ্যই অন্তর্ভুক্তিকরণ প্রয়োজন। কি কি? জ্ঞানের জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, হওয়ার জন্য শিক্ষা এবং বিশ্ব নাগরিকতা বোধ জাগানোর জন্য শিক্ষা। তাহলে যদি আমরা সাংস্কৃতিক মূল্যবোধ এবং এই যে আমাদের বিভিন্ন সামাজিক দক্ষতা, সেগুলোকে যদি আমরা শিক্ষায় অগ্রাধিকার দিই, তাহলে নিশ্চিতভাবে আমরা শিক্ষার্থীকে ভবিষ্যৎ জীবনের জন্য, বিশ্ব নাগরিকত্বের জন্য প্রস্তুত করতে সক্ষম হব। এছাড়া যেটা আছে, আমাদের যে বিভিন্ন সম্প্রদায়, তাদের যে বিভিন্ন মত আদর্শ, সেগুলো এবং তাদেরকে অন্তর্ভুক্ত করা। পাঠ্যক্রমে যখন আমরা সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছি, তখন আমরা কি দেখি যে সম্প্রদায়ের অন্তর্ভুক্তিকরণ কিন্তু খুবই জরুরি, বা সম্প্রদায়ের সম্পৃক্ততা, যেটা আমাদের পাঠ্যক্রমকে আমরা কি করাতে চাই, সেটা আমরা বাবা মা বা অন্যান্য যারা সামাজিক নেতা, স্থানীয় বিভিন্ন সংস্থা, তাদের থেকে কিন্তু আমরা তাদের চাহিদা, মূল্যবোধ, সেগুলো সম্পর্কে আমরা অবগত হতে পারবো এবং পাঠ্যক্রমে কিন্তু সেগুলোকে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। তাছাড়া যে ঐতিহাসিক প্রেক্ষাপট, কারণ সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ দিক হলো ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝা। তাহলে আমরা যদি স্থানীয় ইতিহাসকে বুঝতে পারি এবং সেটা ছাত্রছাত্রীদের সেটা সম্পর্কে পরিচয় দান, সেটাকে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে বিস্তৃত বর্ণনা, সেই সম্পর্কে যদি আমরা দিতে পারি, তাহলে সেই যে পারিপার্শ্বিক ইতিহাস এবং সংস্কৃতি, সেটা সম্পর্কে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একটা ধারণা বা জ্ঞান জন্মাবে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, যেহেতু সংস্কৃতি পরিবর্তনশীল, সমাজও পরিবর্তনশীল, তাহলে এই যে সমাজ ও সংস্কৃতির পরিবর্তনশীলতা, সেটা কিন্তু তার একটা প্রতিফলন পাঠ্যক্রমের মধ্যে হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পাঠ্যক্রমটি ঐতিহাসিক ঘটনা এবং আন্দোলনের প্রতিক্রিয়া এই সমস্ত যেমন রাখবে, সেরকমই শিক্ষার প্রাসঙ্গিকতা হিসেবে বর্তমানে যে পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতি, তার যে প্রতিক্রিয়া, পরিবর্তন, সেগুলোর উপস্থিতিও কিন্তু নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া যখন আমরা বিভিন্ন সংস্কৃতির যোগসূত্র স্থাপনের কথা বা সমতা আনার চেষ্টা করব পাঠ্যক্রমের মাধ্যমে, তখন আমরা কি দেখতে পারবো? আর্থসামাজিক যে বিভিন্ন অবস্থা থেকে বা বিভিন্ন জাতি থেকে যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছে বা শিক্ষা প্রতিষ্ঠানে আসছে, তারা এই বৈষম্যগুলোর থেকে ঊর্ধ্বে গিয়ে একত্রীভূত বা একত্রীকরণ, এই ধারণা অনুভব করতে পারবে এবং বিভেদমূলক যে নির্দেশনা, সেটা কিন্তু দূর হবে। শিক্ষাশৈলী এমন করতে হবে যাতে তারা এই শিক্ষণ কৌশলের মাধ্যমে আন্তঃসাংস্কৃতিক যোগসূত্র স্থাপন করতে সক্ষম হয় এবং এর মাধ্যমে কিন্তু সামগ্রিকভাবে সামাজিক ও সাংস্কৃতিক যে শিক্ষার যে প্রেক্ষাপট, সেটা কিন্তু আমাদের মূল ভিত্তি কিন্তু সমাজ এবং সংস্কৃতি। সুতরাং পাঠ্যক্রমের বিকাশের মাধ্যমে কিন্তু আমরা এই যে আমাদের প্রগতিশীল বা পরিবর্তনশীল সাংস্কৃতিক দিক, সেটাকে আমরা বিশেষ একটি জায়গা দেব এবং শিক্ষার্থীদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক
এবং ন্যায়সঙ্গত একটা পরিবেশকে জাগিয়ে তুলে তাদের মধ্যে সাম্যবোধকে জাগিয়ে তোলার জন্য উৎসাহিত করব। শিক্ষার বিভিন্ন মাধ্যমে যে সাংস্কৃতিক ভিন্নতা রয়েছে সেটা আমরা কিন্তু একত্রীকরণ করতে পারি বা ইউনিফিকেশন করতে পারি। একটা যোগসূত্র স্থাপন, যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছেন, তাদের সঙ্গে তাদেরকে শ্রদ্ধা করা, তাদেরকে সম্মান করা, তাদের যে বৈচিত্র্য আছে সেগুলোকে তুলে ধরা। যেমন আমরা যদি দেখি, খুব সুন্দরভাবে আমরা দেখতে পাবো ইন্দো ইউরোপিয়ান যে আমাদের ভাষা গোষ্ঠী, যেখান থেকে ইন্দো জার্মান বা জার্মান ভাষা, সংস্কৃত ভাষা, তারা কিন্তু সবাই একই জায়গা থেকে উঠে এসেছে। তাহলে যদিও তারা পৃথিবীতে পরবর্তীকালে ছড়িয়ে পড়েছিল নানান প্রান্তে, কিন্তু দেখতে গেলে আমরা কিন্তু একই ভাষা গোষ্ঠী। ভারতীয় বিভিন্ন ভাষা আমরা জানি সংস্কৃত থেকে এসছে, বাংলাও তার মধ্যে অন্যতম। তাহলে তাদের কিন্তু একটা যোগসূত্র রয়ে গেছে সেই আমাদের পূর্বপুরুষদের সাথে, যারা কিন্তু ওই একই ভাষাভাষী থেকে, ভাষার পরিবার থেকে বিভিন্ন দিকে বিভিন্ন ভাষায় আজকে বর্তমানে সেটা পরিবর্তিত হয়ে হয়ে রূপান্তরিত হয়ে হয়ে নতুন নতুন ভাষা এসছে, কিন্তু তার যোগসূত্র সেই একই সংস্কৃতির অঙ্গ। এখান থেকেই যেটা আসছে আমাদের মধ্যে একটা বিশ্ব নাগরিকত্ব বোধ, যে সবার সাথে আমাদের একটা যোগাযোগ স্থাপন করতে হবে। এই যোগাযোগ স্থাপনের মাধ্যমেই আমরা কিন্তু একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে পারবো, একে অপরের সমস্যা সমাধানের জন্য সচেষ্ট হতে পারবো, এবং এই যে বিশ্বব্যাপী যুদ্ধ লড়াই, সেগুলোর জায়গায় আমরা কিন্তু শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। এটা তখনই সম্ভব যখন আমাদের শিক্ষা আমাদের এই সাংস্কৃতিক ভিন্নতাকে একত্রীকরণে সাহায্য করবে, এবং আমাদের মধ্যেও এই একত্রিত হওয়ার মানসিকতা শিক্ষার্থী হিসেবে আমরা তখনই লাভ করব। শ্রেণীকক্ষে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশ থেকে মানুষ আসে, শিক্ষার্থীরা আসে বা শিক্ষকরা আসে। তাহলে বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি, শিল্প, কলা, সঙ্গীত, এই যে কো-কারিকুলার বা সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে দিয়ে আমরা কিন্তু বিশ্ব সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে একটা ধারণা জন্মাতে পারি বা একটা সম্পর্ক স্থাপন করতে পারি। এছাড়া বিভিন্ন সংস্কৃতির পরিমণ্ডল থেকে আসা ছাত্রছাত্রীদের মধ্যে বা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় সম্ভব। নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করতে পারি, যেখানে প্রত্যেকে শিক্ষার্থীরা তাদের নিজস্ব নিজস্ব সাংস্কৃতিক যে বোধ বা মূল্যবোধ সেটাকে পরিবেশনা করতে পারে। এতে কি হয়, তারা তাদের নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব দৃষ্টিকোণ, বিভিন্ন প্রথা, পরম্পরা, এগুলো একে অপরের সাথে আদান প্রদান করে শিক্ষণকেই সমৃদ্ধ করতে পারে। সুতরাং এখানে আমরা দেখছি শিক্ষা এবং সংস্কৃতির যে ভূমিকা, সেখানে কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এই যে বিভিন্ন শিল্প সাংস্কৃতিক যে আমাদের আদান প্রদান ঘটে, তার মাধ্যমে নানান সংস্কৃতির বৈচিত্র্য সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে ধারণা জন্মায়, এবং তারা একে অপরের সাথে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়। এরপরে আমরা যেটা দেখছি যে সংস্কৃতি তো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের মধ্যে স্থানান্তরিত হয়, রূপান্তরিত হয়, মানে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের মধ্যে এগিয়ে যায়। তাহলে সেখানে আমরা কি করতে পারি, অনেক কিছু আমাদের হারিয়ে যাচ্ছে, সেগুলো যাতে না হারিয়ে যায় সেগুলো সংরক্ষণের জন্য আমরা কিন্তু বর্তমানে যে ডিজিটাইজেশন সেটাকে আমরা গ্রহণ করতে পারি। তাছাড়া প্রকাশের নতুন নতুন ধরন, যেমন আমাদের হাতে এখন মোবাইল রয়েছে, সুতরাং এই মোবাইলে ইউটিউবে কিন্তু আমরা নানান ধরনের ইচ্ছে করলেই পৃথিবীর যে কোনো প্রান্তের সংস্কৃতি আমরা কিন্তু দেখতে পারি। তো এই যে একটা দেখতে পারা, নতুনভাবে আধুনিকভাবে তার যে উপস্থাপনা, এটা কিন্তু শিক্ষার্থীকে সমৃদ্ধ করে। এছাড়া এই যে বিভিন্ন সম্প্রদায়ের সদস্যরা, তাদের মধ্যে যে আদান প্রদান,
সামাজিক যে একটা মেলবন্ধন ঘটানো, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা ঐতিহ্যের সংরক্ষণ, এই সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে একটা ধারণা দেওয়া, সেটা কিন্তু আমরা এইভাবে সম্প্রদায়ের মধ্যে আদান প্রদানের ভাবে সহযোগিতামূলক অংশগ্রহণের মাধ্যমে করে তুলতে পারি। এর জন্য যেটা প্রধান প্রয়োজন, সাংস্কৃতিকভাবে প্রতিক্রিয়াশীল শিক্ষণ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ। সাংস্কৃতিকভাবে প্রতিক্রিয়াশীল শিক্ষণ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে বিভিন্ন অর্থপূর্ণ যে অভিজ্ঞতা, সেটা বিভিন্ন সংস্কৃতির পটভূমি থেকে নিয়ে আসা শিক্ষার্থীদের নিয়ে তাদেরকে শ্রেণীকক্ষে একত্রীভূত করা এবং তাদের মধ্যে সাংস্কৃতিক প্রতিক্রিয়াশীল শিক্ষণ পদ্ধতি ব্যবহার করে তাদের নিজস্ব অভিজ্ঞতা পরস্পরের মধ্যে আদান প্রদানে সহায়তা করা, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। এছাড়া বিভিন্ন সংস্কৃতির মানুষদেরকে নিয়ে এসে তাদের মধ্যে আদান প্রদান ঘটানো, তাদেরকে শিক্ষার্থীদের সামনে নিয়ে আসা যাতে তারা তাদের মত তুলে ধরতে পারেন, সেটাকে দেখা এবং সেই অনুসারে কাজ করা। তাছাড়া এই যে সম্পর্ক শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে যখন একটা সহমর্মিতা এবং বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে, তখন কিন্তু খুব সহজেই বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশ থেকে আসা শিক্ষক এবং শিক্ষার্থীরা একে অপরকে সহজেই অন্তর্ভুক্ত করতে পারে। এবারে আমরা চলে যাব প্রশ্ন আলোচনায়। আজকের পাঠের প্রথম প্রশ্ন, শ্রেণীকক্ষে আন্তঃসাংস্কৃতিক সচেতনতার প্রচারের গুরুত্ব কি? হ্যাঁ, একদমই ঠিক। আমরা এভাবেই ভাবতে পারি, যেহেতু আমাদের ভারতবর্ষ একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, সেখানে বিভিন্ন ভাষাভাষী সংস্কৃতির মানুষরা বসবাস করেন, সুতরাং শ্রেণীকক্ষে যদি আমরা ছোট শিশুকাল থেকেই তাদের মধ্যে আমরা এই ধারণা দিতে পারি যে নিজের সংস্কৃতি শেষ কথা নয়, অন্যদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হও, এবং তাদের এটা বোঝানো যায় যে এই যে সাংস্কৃতিক বৈচিত্র্য, তার মধ্যেই ঐক্য রয়েছে, তাহলেই কিন্তু তারা পরবর্তীকালে বিভিন্ন সংস্কৃতির প্রতি সহনশীল হয়ে উঠবেন। পরের প্রশ্ন, সাংস্কৃতিকভাবে প্রগতিশীল শিক্ষণ পদ্ধতির প্রয়োজনীয়তা কি? আমরা জানি শ্রেণীকক্ষটা কি? শ্রেণীকক্ষে বিভিন্ন মানুষ বিভিন্ন সামাজিক স্তর, আর্থসামাজিক স্তর থেকে, বিভিন্ন সাংস্কৃতিক পটভূমি থেকে শিক্ষক এবং শিক্ষার্থীরা আসে। তাই জন্য শ্রেণীকক্ষে বিভিন্ন বৈচিত্র্য থাকে, সাংস্কৃতিক বৈচিত্র্য আমরা দেখতে পাই। সেক্ষেত্রে যদি আমরা সাংস্কৃতিকভাবে প্রগতিশীল শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করি, তাহলে খুব সহজেই আমরা শিক্ষার্থীদের মধ্যে একে অপরের প্রতি সহমর্মিতা, একে অপরকে শ্রদ্ধা জানানো, তাদের যে কালচার বা সংস্কৃতি, তাদের ঐতিহ্য, সেগুলো সম্পর্কে তাদেরকে অবগত করা, সেগুলো কিন্তু খুব সহজেই করা সম্ভব। সেই জন্য সাংস্কৃতিকভাবে প্রগতিশীল শিক্ষণ পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, বিশ্ব নাগরিকত্ব স্থাপনে শিক্ষার ক্ষেত্রে সংস্কৃতির ভূমিকা কি? বিশ্ব নাগরিকত্ব কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীর কত রকম বৈচিত্র্য আছে। তো সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য খোঁজা মানব জাতি হিসেবে সেটা তখনই সম্ভব হবে যখন আমরা শিক্ষার ক্ষেত্রে এই বিশ্ব নাগরিকত্ব বোধকে জাগিয়ে তুলতে পারবো। তাহলে শিক্ষার্থী খুব সহজেই বুঝতে পারবে যে পৃথিবীর নানান প্রান্তে নানান সংস্কৃতি, নানা ভাষাভাষীর মানুষ বাস করেন, তাদের আচার আচরণ আলাদা, তাদের রীতিনীতি আলাদা, সামাজিক নিয়ম কারণ আলাদা। সুতরাং তারা কিন্তু সবশেষে বলা যেতে পারে তারা সবাই মানব জাতি। সুতরাং মানব জাতির যখন কোনো সমস্যা আসবে, তখন যদি শিক্ষার্থীদের মধ্যে এই বিশ্ব নাগরিকত্ব বোধ জেগে ওঠে এবং অন্য সংস্কৃতির প্রতি তারা শ্রদ্ধাশীল হয়, তারা খুব সুন্দর করে এই সমস্ত সমস্যার মোকাবিলা করতে পারবে।
সংস্কৃতির সংরক্ষণে শিক্ষার ভূমিকা কি? এটি আজকে আমাদের শেষ প্রশ্ন। সাংস্কৃতিক সংরক্ষণে শিক্ষার ভূমিকা বললে প্রথমেই বোঝা যায় শিক্ষা এবং সংস্কৃতি একে অপরের উপর বিশেষভাবে নির্ভরশীল। শিক্ষা হলো সমাজ থেকে উৎপন্ন একটি বিষয়, শিক্ষা কিন্তু সমাজের বাইরে নয়। এবং সংস্কৃতি হচ্ছে মানুষের জীবন ধারণের যে প্রক্রিয়া। সুতরাং এটা নাম থেকে বা পদ্ধতি থেকেই বোঝা যাচ্ছে শিক্ষা এবং সংস্কৃতি একে অপরকে প্রভাবিত করে। যেই দেশে যেরকম সংস্কৃতি সেই দেশে কিন্তু শিক্ষা পদ্ধতি বা পাঠ্যক্রম, বিষয়বস্তু কি পড়ানো হবে সবই নির্ভর করে সেই দেশের সংস্কৃতির উপর। যেমন বলা যায় যে আমাদের বহু ভাষাভাষীর দেশ বলে ভারতবর্ষে আমরা যদি শিক্ষার মাধ্যম দেখি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে শিক্ষা কিন্তু মাতৃভাষার মাধ্যমেই দেওয়া হয়। সেখানে কিন্তু বিভিন্ন ভাষা, মাতৃভাষা বিভিন্ন রাজ্যের দেশের বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের ভিন্ন। সুতরাং সেখানে শিক্ষাদানের যে ভাষা, মাতৃভাষা, সেটাও ভিন্ন। এবং সেই জায়গার ভূগোল, ইতিহাস সেগুলোও কিন্তু সংস্কৃতির দ্বারা নিয়ন্ত্রিত। এবং কোথায় কি পড়ানো হবে, কিভাবে শিক্ষা দেওয়া হবে, সেই সবটাই কিন্তু সংস্কৃতির উপর নির্ভর করে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সংস্কৃতি কিন্তু একটা হচ্ছে মানব সংস্কৃতি, আরেকটা হচ্ছে সেই অঞ্চলের বা সেই সমাজের সংস্কৃতি। এটাও আমাদের তখন মাথায় রাখতে হবে। আমরা পরিশেষে বা উপসংহারে বলতে পারি, সংস্কৃতি গঠনে শিক্ষা বিশেষ ভূমিকা পালন করে। শিক্ষার মাধ্যমে সাংস্কৃতিক বোধ গড়ে ওঠে। পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষা গ্রহণের বিভিন্ন ক্ষেত্র যেটা সংস্কৃতি দ্বারা প্রভাবিত। শিক্ষার মাধ্যমে সাংস্কৃতিক বৈচিত্র্য যেটা অন্তর্ভুক্তিকরণ সম্ভব। শিক্ষার মাধ্যমে ব্যক্তি বিভিন্ন সংস্কৃতির সম্পর্কে অবগত হয় এবং সেই সমস্ত সাংস্কৃতিক ভিন্নতাকে মান্যতা দেয় এবং সেই সম্পর্কে সে যথেষ্ট সহমর্মিতা এবং সম্মান করতে শেখে। সুতরাং শিক্ষা এবং সংস্কৃতি একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে শিক্ষা এবং সংস্কৃতি দুটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ।